একটু আগে বিয়ে হওয়া বরের জায়গায় এমপি পুত্র আদনান লাকিকে দেখে বিস্ময়, উত্তেজনা আর প্যানিক করে স্টেজের উপর জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে আইরিন। আদনান লাকি অজ্ঞান হয়ে পড়ে থাকা বইয়ের দিকে নির্বিকারভাবে তাকিয়ে আছে। মেয়েটা যে ওকে দেখেই অজ্ঞান হয়ে যাবে কল্পনা ছিল না। ভেবেছিল হয়তো চমকে যাবে, অবাক হবে, বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকবে, কিন্তু এই মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে। ভয় পেয়েছে নাকি ওকে দেখে? পেলে পাবে, তাতে ওর কি? সোজা হয়ে দাঁড়িয়ে আইরিনের দিকে তাকিয়ে রইল। তবে আইরিনের চারপাশে মানুষের ভিড় জমে যাওয়ায় দেখা যাচ্ছে না আইরিনকে। আইরিনের চোখে মুখে পানির ছিটা দেওয়ায় জ্ঞান ফিরে আসে আইরিনের। আইরিনকে কিছু বলতে না দিয়ে সবাই বলতে শুরু করে আইরিন ঠিক আছে কিনা, কি হয়েছিল, এখন কেমন লাগছে। আইরিন কিছু না বলে নিজের চারদিকে তাকায়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে বড় মামার কোলের উপর ঠেস দিয়ে রয়েছে। বড় মামা আমজাদ শেখ সকলের দিকে তাকিয়ে বলেন, তোমরা ভিড় কমাও, সামনে থেকে বাতাস আসতে দাও। সবাই সামনে থেকে সরে যায়। আইরিনের চোখের সামনে ভেসে ওঠে অপছন্দের তালিকায় সর্বপ্রথম থাকা আদনান লাকির চেহারা। গায়ে সাদা পাঞ্জাবি, কপাল ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে। আইরিন বড় মামার দিকে তাকিয়ে বলে, মামা, এই লোক এইখানে কেন? ওই ছেলে রকি কোথায়? আমজাদ শেখ চুপ করে বসে থাকেন, উত্তর দিতে পারছেন না তিনি। আইরিন বিয়েতে রাজি হচ্ছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করিয়েছিলেন। আজকে শেষ মুহূর্তে এসে ছেলের বাড়ি থেকে কল আসে এই বিয়ে সম্ভব নয়। ছেলে আরও 3 বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিল। ঢাকায় একটা ছেলেও আছে। সেই বউ বাচ্চা ফেলে পরিবারের সম্মতিতে দিয়েও বিয়ে করতে চাচ্ছিল পরিবার। আর প্রথম বউয়ের অগোচরে বউ কোনোভাবে বিয়ের খবর জানতে পেরে বাচ্চার পুলিশ নিয়ে এসে ছেলের বাড়িতে উঠেছে। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরেও যখন ছেলেপক্ষ আসছিল না, তখন আইরিনের মামার বারবার কল করতে থাকেন। শেষে ছেলের বাবা মাফ চেয়ে সবকিছু খুলে বলেন এই বিয়ে সম্ভব না, তারা আসবেন না। বিয়ে হবে না শুনে আমজাদ শেখ অসুস্থ হয়ে পড়েন। আইরিনের এখন কি হবে? এই বিয়ে না হলে ওকে তিনি মুখ দেখাবেন কিভাবে? আর আইরিন সমাজে কিভাবে বাস করবে? বেশিরভাগ মানুষ আঙ্গুল তুলে ওকে দেখিয়ে নানান কথা বলবে। পরবর্তীতে বিয়ে দিতেও অনেক ঝামেলা হবে। বাবা মানে সেজন্য কোনো পরিবার বিয়ের জন্য আগাচ্ছিল না। দেখে পছন্দ করলেও পরবর্তীতে আর কিছু বলতো না। কেউ কেউ বলতো বাবা মা ছাড়া সন্তান আর লাগামহীন ঘোড়া এক সমান, তারা এই মেয়ে পুত্রবধূ করবেন না। ওনারাও পছন্দ অপছন্দের কারণে অনেক বিয়ে ভেঙে দিয়েছেন। গত সোমবার এই বিয়েটা ঠিক হয়েছিল, আর বিয়ের দিন এসে বিয়ে ভেঙে গেছে। মানুষের স্বভাব তিলকে তাল বানানো। এখন এই বিয়ের ভেঙে যাওয়ার কাহিনী একে কি কাহিনী বানায় কে জানে। বিয়ে বাড়ির অর্ধেক মানুষ জেনে যায় বিয়ে ভেঙে গেছে। ইতিমধ্যে নানান রকম কথা শুরু হয়ে গেছে। আইরিন বাড়ির ভেতরে থাকে, ওর কানে বিয়ে ভাঙার খবর পৌঁছায়নি। আর যেন এখনই না পৌঁছায় সেই ব্যবস্থাও করা হয়েছে। চেয়ারে বসে থাকতে থাকতে মাটিতে পড়ে যান আমজাদ শেখ। সবাই এসে ওনাকে ধরে তুলে আবারও চেয়ারে বসায়, পানি খাওয়ায়, বাড়ির ভেতর থেকে প্রেশারের ওষুধ এনে ওষুধ খায়। হঠাৎ আদনান লাকির দাদা প্রাক্তন এমপি তালুকদার আতিকুর রহমান বলেন, তোমরা রাজি থাকলে আমি আইরিনকে আমার বড় নাতির বউ করে নিতে চাই। পূর্বে যা হয়েছে সেসব ভুলে যাওয়াই ভালো। আইরিনের মামার বাড়ির সবাই অবাক হয়ে আতিকুর রহমানের দিকে তাকিয়ে থাকে। তালুকদার আতিকুর রহমান আবারও বলেন, আইরিনকে আমি আমার লাকির বউ করে নিতে চাই। আইরিন কি আমার আগে থেকেই পছন্দ ছিল, তবে দ্বন্দ্বের কারণে বলতে পারিনি। এখন যাই হোক, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আগে যা হয়েছে তা হয়েছে। বিয়ে হলে একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। তোমরা রাজি থাকলে এখন বিয়ে পড়ানো হোক। আইরিনের ছোট মামা আমজাদ শেখ বলেন, এই বিয়ে হওয়ার চেয়ে না হওয়াই ভালো। আইরিন কখনোই রাজি হবে না এই বিয়েতে। আর আমার মনে হয় না লাকিও রাজি হবে। তাছাড়া আপনার ছেলেও রাজি হবে না। আমার পরিবারের মানুষকে রাজি করানোর দায়িত্ব আমার। তোমরা রাজি থাকলেই হলো। আইরিনকে এখনো কিছু বলার দরকার নেই। বিয়ে হয়ে যাক, তারপর বলা যাবে। অনেক কথাবার্তা বুঝ পরামর্শের পর দুই পরিবার রাজি হয়। রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রি পেপারের দিকে সেভাবে নজর দেয়নি আইরিন। ওকে যেখানে সই করতে বলা হয়েছে সেখানে সই করে দিয়েছে। মৌখিকভাবে বিয়ে পড়ানোর সময় যখন ছেলের নাম বলা হয়েছে তখনও ধরতে পারেনি আইরিন, কারণ নাম দুটো প্রায় এক, আদনান লাকি আর আদনান রকি। মনোযোগ দিয়ে না শুনে কোনো কিছুই বুঝতে পারেনি আইরিন। বিদায়ের আগে যখন ওকে স্টেজে নিয়ে আসা হয় তখন বরের মুখের দিকে তাকিয়ে আদনান লাকিকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আইরিনের এখনো উত্তরের আশায় মামার মুখের দিকে তাকিয়ে আছে। মামাকে উত্তর দিতে না দেখে রেগে সোজা হয়ে বসে বলে, তোমরা সবাই ঠকিয়েছো আমায়। এক ছেলেকে দেখিয়ে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছো আমায়। আমি এই বিয়ে মানি না। আমি যাব না শ্বশুর বাড়িতে। এ অসভ্য অভদ্র লোকের সাথে সংসার করব না আমি। আইরিনের কথা শুনে ওর দিকে আগুন চোখে তাকিয়ে থাকে আদনান লাকি। আইরিন বসা থেকে উঠে দাঁড়ায়। তখন ওর ছোট মামা আজাদ শেখ বলেন, আদনান রকি আরও 3 বছর আগে বিয়ে করেছে। ওর একটা বাচ্চাও আছে। ওর পরিবারের কেউ নাকি জানতো না
রকি আগেই বিয়ে করেছে। রকি আগের বউ বাচ্চা ফেলে আবার বিয়ে করতে চাইছিল। এখন ওর আগের বউ বাচ্চা আর পুলিশ নিয়ে ওদের বাড়িতে উঠেছে। আমাদের হাতে আর কোনো কিছু করার না থাকায় লাকের সাথে তোর বিয়ে দিয়েছি। আইরিন কেঁদে দেয়, রাগে দুঃখে কাঁদতে কাঁদতে বলে, তোমরা আমাকে না বলে এই লোকের সাথে কেন বিয়ে দিলে? এখন বিয়ে না হলে কি মরে যেতাম আমি? আমি জীবনেও যাব না ওই বাড়িতে। স্টেজ থেকে নেমে দ্রুত পায়ে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায় আইরিন। লাকি নিজেও রেগে স্টেজ থেকে নেমে যায়। অস্পষ্ট স্বরে গালাগালি করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। তালুকদার আতিকুর রহমান নাতির হাত টেনে ধরে বলে, এত রেগে গেলে হবে? ওকে একবার বাড়িতে নিয়ে চলো, তারপর বাকিটা দেখা যাবে। লাকির পরিবারের সবাই এসে দাঁড়ায় দুজনের কাছে। পরিবারের সবাই গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কথা বলতে শুরু করে। আইরিনের মামার বাড়ির ভেতরে আইরিনের রুমের সামনে এসে দাঁড়ায়। আইরিন দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। বিশ্বাসই করতে পারছে না আদনান লাকির মতো একটা অসভ্য, অভদ্র, শয়তান ইতর লোকের সাথে ওর বিয়ে হয়ে গেছে। মরে যাবে কিন্তু এই লোকের সাথে সংসার করবে না। অনেক ডাকাডাকি অনুরোধের পর দরজা খুলে দেয় আইরিন। সবাই ভেবেছে দরজা বন্ধ করে আইরিন কাঁদছে, কিন্তু আইরিন কাঁদছে না। চোখ মুখ শক্ত করে রয়েছে। মামা, মামি, নানা, নানি আরও অনেকের বোঝানোর পর অবশেষে আইরিনকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রাজি করানো সম্ভব হয়। এখন বিয়ে হয়ে গেছে, আইরিন শ্বশুর বাড়িতে না গেলে নানান লোকে নানান কথা বলবে। একে তো প্রথম বিয়ে ভেঙে গেছে, এখন বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে যেতে চাইছে না। আঙ্গুল আইরিনের দিকেই উঠবে। এই মেয়ে খারাপ, অন্য কোথাও সম্পর্ক আছে, তাই প্রথম বিয়ে ভেঙেছে নিজেই। নিজের দোষ ঢাকার জন্য বলছে ছেলের আগের বউ বাচ্চা আছে, এখন আবার বিয়ে হয়ে যাওয়ায় এই বিয়ে মানতে চাইছে না। কিছু সংখ্যক মানুষের স্বভাবই তিলকে তাল বানানো। আইরিনের সাথে সাথে এই পরিবারের মান সম্মানও যাবে। গ্রামে তাদের সুনাম রয়েছে, সেটা ধূলিসাৎ হয়ে যাবে মেয়ে শ্বশুরবাড়ি না গেলে। আইরিনকে বাড়ির বাইরে নিয়ে আসেন আমজাদ শেখ। দুই পরিবার দাঁড়ায় মুখোমুখি। আদনান লাকির ডান হাত ধরে ওর হাতের উপর আইরিনের হাত রাখেন আমজাদ শেখ। লাকির ছোঁয়া পেতে রাগে ঘৃণায় শরীর জ্বলে ওঠে আইরিনের। আমজাদ শেখ লাকির মুখের দিকে তাকিয়ে বলেন, আজ থেকে আইরিনের সব দায়িত্ব তোমার। পৃথিবীতে এখন একমাত্র তুমি ওর সবচেয়ে কাছের মানুষ। ছোট থেকে ওকে চোখের সামনে বড় হতে দেখেছো তোমরা। আইরিন কেমন মেয়ে তোমরা ভালো করেই জানো। জন্মের পর মা মারা গেছে, বাবা থেকেও নেই। আমরা ওকে কতটা ভালো রাখতে পেরেছি জানি না, তবে এখন থেকে তুমি ওকে ভালো রাখবে। কাকার কথায় ভরসা করে ওকে আমরা তোমার হাতে তুলে দিলাম। যদি কখনো মনে হয় তুমি ভালো রাখতে পারছো না, ওকে তোমার ভালো লাগে না, ওকে তুমি দুঃখের সাগরে ভাসিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিও না। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও আবার। আদনান লাকি আমজাদ শেখকে আশ্বস্ত করে আইরিনকে ভালো রাখবে। আরও অনেক কথাবার্তার পর কনে বিদায়ের সময় হয়ে আসে। আইরিনের নানি, মামিরা সবাই কাচ্ছে, কিন্তু আইরিন কাচ্ছে না। আইরিনের চোখ যায় নিজের বাম হাতের দিকে। আদনান রকির পরিয়ে দেওয়া রিংটা এখনো হাতেই রয়ে গেছে। লাকির হাত থেকে জোর করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বাম হাতের আঙ্গুল থেকে রিংটা খুলে ছুঁড়ে ফেলে দূরে। লাকি দেখে আইরিনের কাজটা, তারপর আবার খপ করে চেপে ধরে হাতটা। আইরিন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও এবার আর ছাড়াতে পারে না। রেগে তাকায় লাকির মুখের দিকে। লাকি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। মামার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির দিকে আগায় আইরিন। শ্বশুরবাড়ি বেশি দূরে না, ওদের বাড়ি 2 বাড়ি পরে। 3 মিনিট পর শ্বশুরবাড়িতে প্রবেশ করে আইরিন নিজের বরের সাথে। ছোটবেলায় বাড়িতে আসতো প্রতিবেশী ছেলে মেয়ের সাথে। বড় হওয়ার পর কোনোদিন ওই বাড়ির আঙিনায় আসেনি আর। বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। লাকি আর আইরিনকে পাশাপাশি সোফায় বসানো হয়। রাগে আইরিনের চোখ মুখ লাল হয়ে গেছে। লাকির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আবার। লাকির মা ফারজানা তালুকদার ফ্রিজ থেকে মিষ্টি এনে ছেলে আর ছেলের বউকে খাইয়ে দেন। আইরিনকে তার পছন্দ হয়েছে ছেলের বউ হিসেবে। বাড়িতে তেমন কোনো মানুষ নেই এখন। লাকির ছোট বোনের বিয়ে হয়ে গেছে। বাড়িতে শুধু লাকি, ওর বাবা মা আর দাদা দাদি। ওর কাকার বাড়ি পাশে, সে বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে। তারা কেউ আমজাদ শেখের বাড়িতে যায়নি দাওয়াত পাওয়া সত্ত্বেও। লাকিদের বাড়ি থেকে শুধু লাকি আর ওর দাদা গিয়েছিল। পরে লাকির সাথে বিয়ে ঠিক হওয়ার পর বাকি 3 জন গিয়েছিল। লাকির কাকার বাড়ি সবাই লাকিদের বাড়িতে আসে বিয়ের কথা শুনে। লাকির বন্ধুরা আর ওদের গ্রামের ছোট ভাই আর কি, ওরাও এসেছে সবাই। ভিতরে প্রবেশ করতে করতে একজন বলে, লাকি সকলের দিকে তাকিয়ে বলে। আরেক ছেলে বলে। আইরিন রেগে তাকায় ছেলেটার দিকে। লাকির কাকি আইরিনকে খোঁচা দিয়ে বেশ কয়েকটা কথা বলে। লাকির দাদি রেশমা তালুকদার ছোট ছেলের বউকে থামিয়ে দেন। রাত অনেক হয়ে গেছে, তাই লাকির চাচাতো বোন দুজনকে সাথে নিয়ে রেশমা তালুকদার আইরিনকে লাকির রুমে নিয়ে আসেন। আইরিনের দিকে তাকিয়ে বলেন, শাড়ি পরিবর্তন করে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য। খেয়ে লাকের জন্য অপেক্ষা করো।
ও একটু পরেই চলে আসবে। আইরিন বলে, আমি এখন খাবো না দাদি, খিদে নেই আমার। খাবো না বললে তো হবে না, অল্প করে হলেও খেতে হবে। রাতে তো খেয়েছি একবার, এখন আর খিদে নেই। আচ্ছা, তাহলে লাকির জন্য অপেক্ষা করো। তিনজন রুম থেকে বেরিয়ে যায়। আইরিন রেগে রুমের চারদিকে নজর বোলায়। এই অসভ্য লোকের জন্য নাকি অপেক্ষা করবে? জীবনেও না। ওই অসভ্য অভদ্র লোকের সাথে এখন এক রুমে এক বিছানায় থাকতে হবে ভেবেই রাগে মাথা ফেটে যাচ্ছে। নিজের কাপড়ের ব্যাগের দিকে তাকায়। আসার সময় নিজের আগের জামা কাপড় নিয়ে এসেছে। ব্যাগ থেকে একটা থ্রি পিস বের করে বাথরুমে প্রবেশ করে। শাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। হাতে শাড়ি, ব্লাউজ, পেটিকোট, হিজাব, দোপাট্টা ফ্লোরে ছুঁড়ে ফেলে। ওইগুলো ওই শয়তান ঠকবাজ জোচ্চোর রকি কিনে দিয়েছিল। ওই শয়তান রকির টাকায় কেনা শুধু এগুলোই ওই এই বাড়ি থেকে নিয়ে এসেছে, বাকি সব ওই বাড়িতে রেখে এসেছে। রুমের চারিদিকে নজর বুলায়। আবার স্টাডি টেবিলের উপর পেপার কাটার দেখতে পায়। সেটা এনে শাড়িটা কেটে টেনে ছিঁড়ে কয়েক খণ্ড করে মনের রাগ মিটিয়ে ফালাফালা করে ফেলে। ব্লাউজ, পেটিকোট, হিজাব, দোপাট্টা সব কিছুই কেটে কেটে ফালাফালা করে ফ্লোরে জুড়ে ছড়িয়ে রাখে। ওর রাগ তাও কমছে না। ওই রকিকে এখন সামনে পেলে কি মা বানিয়ে ফেলতো নিজের হাতে। কত বড় শয়তান! বউ বাচ্চা রেখে আবার ওকে বিয়ে করতে চেয়েছে। ওই শয়তানের জন্য আজকে এই লাকির মতো আরেক শয়তানের সাথে ওর বিয়ে হয়েছে। এখন দুটোকে খুন করতে ইচ্ছা করছে ওর। হাতের কাঁটাটা টেবিলের উপর রেখে খাটের পাশে এসে দাঁড়ায়। এখন এই খাটে ওকে শুতে হবে। একটু পর ওই লাকি এসে ওর পাশে শুয়ে পড়বে। তারপর যদি স্বামীর অধিকার ফলাতে আসে খুন করে ফেলবে, সোজা কথা। টেবিলের উপর থেকে কাঁটাটা এনে বালিশের নিচে রেখে ফ্যান অন করে খাটে উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। এই খাটেও শুতেও ইচ্ছা করছে না। অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে। লাকি ড্রয়িং রুমে বসে চাচা দাদার সাথে আগামীকাল রিসেপশনে কিভাবে কি আয়োজন করা হবে সেটারই কথা বলছে। অর্ধেক আত্মীয় স্বজনদের কল করে ইনভাইট করা হয়েছে। লাকির বাবা এমপি আফসার তালুকদার বাকি আত্মীয় স্বজনদের এখনও কল করে করে ইনভাইট করছেন। আগামীকাল দুপুরের মধ্যে সবাইকে তালুকদার বাড়িতে উপস্থিত থাকতে বলে দিচ্ছেন বারবার করে। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁতে লাকিকে জোর করে রুমের দিকে পাঠিয়ে দেন তালুকদার আতিকুর রহমান। মেয়েটা ওর অপেক্ষায় বসে আছে। এখনও খেয়ালই ছিল না ওনার। লাকি গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করে। খাটের দিকে তাকিয়ে দেখে আইরিন ঘুমিয়ে গেছে। ফ্লোরের দিকে চোখ পড়তেই দেখে সারা ফ্লোরে শাড়ি, ব্লাউজ, পেটিকোট, হিজাব, দোপাট্টা ছোট ছোট টুকরা হয়ে ছড়িয়ে আছে। ভালোভাবেই বুঝতে পারছে আইরিন রাগ মেটানোর জন্য এই নিরীহ শাড়ি ব্লাউজের উপর নিজের রাগ ছেড়েছে। বেটা রকিকে সামনে পেলে কুচি কুচি করে কাটতো। দরজা লাগিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। হাতের ঘড়ি খুলে রেখে পকেট থেকে ওয়ালেট বের করে রেখে দেয়। পাঞ্জাবি খুলে রেখে আলমারি থেকে ট্রাউজার বের করে খাটের কাছে এগিয়ে এসে প্যান্টের পকেট থেকে ফোন বের করে খাটের উপর ছুঁড়ে দেয়। তারপর বাথরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে প্যান্ট চেঞ্জ করে রুমে ফিরে আসে। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে খাটের কাছে এসে দাঁড়ায় আইরিনের মাথার কাছে। এসি অন করে ফ্যান অফ করে দেয়। বেডের উপর একটু ঝুঁকতে ফট করে চোখ মেলে তাকায় আইরিন। ওর মুখের সামনে লাকির উন্মুক্ত বুক। মৃদুভাবে চেঁচিয়ে ওঠে আইরিন। শোয়া থেকে উঠতে গেলে লাকি শক্তপোক্ত বুকের সাথে বাড়ি খায় মুখে। আবার শুয়ে পড়ে মুখ চেপে ধরে। লাকি ঘাড় আরও একটু নিচু করে আইরিনের মুখের দিকে তাকায়। আইরিন কটমট করে বলে, আপনি এইখানে কেন? সরুন আমার উপর থেকে, ভুলেও আমার ধারে কাছে আসবেন না, ছোবেন না আমায় একদম। অভদ্র লোক, সরুন আমার উপর থেকে। কপাল ভ্রু কুঁচকে আইরিনের মুখের দিকে আরও একবার তাকায় লাকি। তারপর আরেকটু ঝুঁকে খাটের উপর থেকে নিজের ফোনটা হাতে তুলে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোমার উপরে উঠেছে যে আমি সরব? নিজেকে কি মনে করো, বিশ্ব সুন্দরী? তোমার কাছে আসার জন্য আমি মরে যাচ্ছি। শোনো ঝগড়টে মেয়ে, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আর না কোনো ইন্টারেস্ট আছে। শুধুমাত্র দাদার কথায় তোমাকে বিয়ে করেছি, নয়তো তোমার মতো মেয়েকে এই আদনান লাগি জীবনেও বিয়ে করতো না। সো সব সময় আমার কাছ থেকে দূরে থাকবে। মনের ভুলেও আমার ধারে কাছে ঘেঁষার চেষ্টা করবে না। এটা আমার বালিশ, এখানে আমি ঘুমাই, তুমি ওই বালিশে ঘুমাবে। এখন সরো আমার বালিশ থেকে। আমার রুম দখল করেছে, আমার খাট দখল করেছে, এখন আমার বালিশটাও দখল করছে। কদিন পর তো দেখা যাবে আমাকেই দখল করবে। কি ডেঞ্জারাস মেয়ে ভাবা যায়? মুখের দিকে তাকিয়ে কি দেখছো? সরো এখান থেকে। আইরিন সরে যেতে নিতেই লাকি নিজে আইরিনের পিঠের নিচ দিয়ে হাত গলিয়ে এক প্রকার উঁচু করে তুলে নিয়ে পাশের বালিশে ছুঁড়ে ফেলে যেন আইরিনকে। হতভম্ব আইরিন বড় বড় চোখ করে তাকায় লাকির দিকে। লাকি ডিম লাইট অন করে বড় লাইট অফ করে শুয়ে পড়ে উপুর হয়ে। গম্ভীর গলায় বলে, ভুলেও আমার গায়ে ছোঁয়া দেবে না রাতে। অন্ধকারের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করবে না একদম। যদি করো তাহলে আমি তোমার নামে মামলা করব পুরুষ নির্যাতনের। বিস্ময় বিমূঢ় হয়ে তাকিয়ে রইল আইরিন। এই ছেলে কি বলছে এসব? নেশা জাতীয় কিছু খেয়েছে নাকি এত সুন্দর বউ পেয়ে পাগল টাগল হয়ে গেছে? আইরিন কারো ধীরে ধীরে ফেলা শ্বাসের
শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ধীর গতিতে ছুটে চলা হৃদস্পন্দনও শুনতে পাচ্ছে। নাকে ভেসে আসছে পুরুষালী ঘ্রাণ। ঘুম ছুটে যায় আইরিনে। ছটফটিয়ে উঠতে বুঝতে পারে তাকে কেউ আষ্টে পৃষ্ঠে 4 হাত পা দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে আছে। এটা আর কেউ নয়, ওর গত রাতে হওয়া বর অভদ্র আদনান লাকি। লাকির বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য লাফালাফি ধাক্কাধাক্কি করে বলে, নির্লজ্জ অভদ্র লোক, ছাড়ুন আমায়। রাতে বড় বড় ডায়লগ দিয়ে এখন নিজেই এভাবে ধরেছেন কেন? পুরো গায়ের উপরে উঠে এসেছেন, ছাড়ুন বলছি। আইরিনের ধাক্কাধাক্কি, লাফালাফি আর রাগী গলার স্বর শুনে ঘুম ভেঙে যায় লাকি। ততক্ষণে ওর কাছ থেকে ছুটে উঠে বসেছে আইরিন। লাকি চোখ মেলে তাকায়। ওর মুখের সামনে দেয়ালের সাথে ঠেকে বসে আছে আইরিন। কয়েকবার চোখ ঝামটা দিয়ে আবারও চোখ মেলে তাকায়। ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে? ধাক্কাতে কি করছো কেন এভাবে? আর সকালকার সকাল বলে এমন চেঁচাচ্ছ কেন? মানুষজন শুনলে কি বলবে? আইরিন দাঁতে দাঁত চেপে কিরমির করে আঙ্গুল তুলে বলে, আপনি আমায় জড়িয়ে ধরেছিলেন কেন? জড়িয়ে ধরলাম কখন? একটু আগেই তো ধরেছিলেন। আমার সারা গা হাত পা ব্যথা হয়ে গেছে। হাতির মতো শরীরটা আমার মতো ছোট্ট একটা মেয়ের গায়ের উপর তুলে দিয়ে শুয়েছিলেন। লজ্জা করে না আপনার? আবার বলছেন কখন জড়িয়ে ধরলাম? অসভ্য লোক। লাকি শোয়া থেকে উঠে বসে। কপাল চোখ ঢেকে রাখা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে, এই, তুমি রাতে আমার সাথে উল্টাপাল্টা কিছু করনি তো? রাতের অন্ধকার আর আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ইজ্জত হরণ করেনি তো? আইরিন হাত উঁচু করে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলুন। আপনি কোথায় এসেছেন দেখেছেন আপনি? আর একটু হলেই তো আবারও আমার গায়ের উপরে উঠে আসতেন। দূরে সরুন বলছি। নিজের জায়গা ছেড়ে আমার জায়গায় এসে আমায় দোষী সাব্যস্ত করছেন আপনি। লজ্জা লাগে না আপনার? মাঝখানে যে কোলবালিশ ছিল কোথায় সেটা? আমার ঘুমের সুযোগ নিয়ে আপনি উল্টাপাল্টা কিছু করেছেন কিনা সেটা বলুন আগে। লাকি কোলবালিশটা খুঁজে দেখে আইরিনের পা যেখানে ছিল সেখানে রয়েছে। কোলবালিশটা দেখিয়ে বলে, কোলবালিশটা ওই যে ওখানে রয়েছে। কোলবালিশ তুমি নিজে সরিয়েছো ইচ্ছা করে। আর কিছু করার হলে তোমার ঘুমের সুযোগ কেন নিতে যাব? তুমি সজাগ অবস্থায় থাকার পরেও করতে পারবো, কিন্তু তোমার সাথে এসব কিছু করার বিন্দুমাত্র মুড নেই আমার। আমি কাপুরুষ নই যে বউয়ের ঘুমের সুযোগ নেব। তবে বউ ঘুমিয়ে গেলে জড়িয়ে ধরা আলাদা কথা। তোমাকে জড়িয়ে ধরা বা ছোঁয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। বিয়ে করেছি সেটাই অনেক। বলেই নিজের বালিশে আবারও উপুর হয়ে শুয়ে পড়ে। আইরিন দেয়ালের সাথে ঠেকে তখনও বসে আছে। লাকির কিছু কথা ঠিকভাবে বুঝতে পারেনি। বউ ঘুমিয়ে গেলে জড়িয়ে ধরা আলাদা কথা মানে কি? ও ঘুমিয়ে যাওয়ার পর লাকি ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরেছিল? আবার বলছে তোমাকে জড়িয়ে ধরা বা ছোঁয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। নাকি ঘুমের ঘরে জড়িয়ে ধরেছিল? যেভাবে ধরুক না কেন, এখন এই অসভ্য অভদ্র লোকের পাশে আর 1 মিনিটও থাকবে না। নিজের ফোনটা নিয়ে খাট থেকে নেমে যায় তাড়াতাড়ি করে। ফোনের পাওয়ার বাটন ক্লিক করে স্ক্রিনে তাকায়। 6টা বেজে গেছে ইতিমধ্যে। অনেক বেলা হয়ে গেছে তো সোফার উপরে ফোনটা রেখে তাড়াহুড়ো করে বাথরুমে প্রবেশ করে। রাতে ঘুম আসছিল না এপাশ ওপাশ করতে করতে শেষ রাতিকে রাতে ঘুম আসছিল না এপাশ ওপাশ করতে করতে শেষ রাতের দিকে বিভোর হয়ে ঘুমিয়েছিল। তাই তো শয়তানটা পেঁচিয়ে ধরে রাখার পরও ঘুম ভাঙেনি। পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছে। কিভাবে যে ধরে রেখেছিল নিজের শক্তপোক্ত শরীর দিয়ে। ওটা রক্ত মাংসের শরীর নাকি লোহা বোধগম্য হচ্ছে না আইরিনের। ফ্রেশ হয়ে এসে নিজের ব্যাগ থেকে ক্রিম বের করে চেহারায় লাগায়। চুলগুলো ব্রাশ করে খোপা বেঁধে ওড়না হিজাবের মতো করে পেঁচিয়ে নেয়। এখন কি করবে? রুম থেকে বের হবে নাকি রুমেই বসে থাকবে? কেউ তো ডাকতে আসেনি এখনো। দরজা খুলে দিয়ে সোফায় বসে রইল চুপচাপ। তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বড় মামির নাম্বার। সোফা ছেড়ে উঠে বারান্দায় চলে আসে। কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ভেসে আসে মামির গলার স্বর। কেমন আছোস মা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। এক রাতের মধ্যে আর কি হবে? তুমি কেমন আছো? এক রাতের মধ্যে আর কি হবে? আইরিন চুপ হয়ে থাকে। মামি আবারও বলেন, কি করস? কিছু না, দাঁড়িয়ে আছি কোথায়? ওই অভদ্র লোকের বারান্দায়। লাকি তোর স্বামী হয়, এখন থেকে সম্মান দিয়ে কথা বলবি, এভাবে সম্বোধন করবি না আর। কেউ শুনলে বেয়াদব বলবে। পারবো না আমি। যার যা ইচ্ছে বলুক, আমারও মুখ আছে। তোমরা সবাই ঠকিয়েছো আমায়। আমাকে না বলেই এই অভদ্র লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছো। দুনিয়ায় ছেলের অভাব পড়েছিল? লাকি কি খারাপ ছেলে? এমনিতে তো ভালোই। একবার কি হয়েছিল না হয়েছিল সেটা রেশ ধরে তুই এখনো এমন করবি? তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলিনি সেসব দিনের কথা। কত বড় অসভ্য অভদ্র বেয়াদব হলে বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলে তেড়ে যায় সে। বাদ দে পুরনো কথা। তোকে কেউ ডাকতে আসেনি এখনো? না। আমাকে নেয়ার জন্য কখন আসবে তোমরা? যেতে যেতে সন্ধ্যা হবে বোধহয়। আমি এত সময় থাকতে পারবো না এখানে। দুপুরের আগেই নিতে আসবে আমায়।
আমার ভালো লাগছে না এই বাড়িতে, দম বন্ধ হয়ে আসছে আমার। ধৈর্য ধর মা, সারা জীবন ওই বাড়িতেই থাকতে হবে। ফোন রাখো, ভালো লাগছে না আমার। লাকি কিছু বললে রাগারাগি করিস না মা, কেউ কিছু বললে চুপ করে থাকিস। তুই নতুন বউ, কেউ কিছু বললেও মুখ খুলবি না। মুখ খুলবো না মানে কি? কেউ কিছু বলে দেখুক, কোমরে গামছা বেঁধে মারামারি শুরু করে দেবো ইনশাআল্লাহ। মামি হতাশার শ্বাস ছাড়েন। যে মেয়ে তালুকদার বাড়ির মানুষ দুই চোখে দেখতে পারে না, শেষ পর্যন্ত কিনা সেই বাড়ির বউ হয়ে গেছে। কিভাবে ওই বাড়িতে টিকে থেকে সংসার করবে কে জানে। লাকিও বদরাগী, জেদি, খ্যাপাটে, খিটখিটে মেজাজের, গম্ভীর, একটু অহংকারীও। আইরিনের সাথে কিভাবে মানিয়ে চলবে কে জানে। দুজনের সংসার না বা যুদ্ধক্ষেত্র হয়ে যায়। আইরিন কল কেটে রুমে ফিরে আসে, ফোন রেখে হাত দিয়ে শাড়ি ব্লাউজ সবকিছুর টুকরো এক জায়গায় করে। এগুলো এখন কোথায় ফেলবে? একটা বড়সড় শপিং ব্যাগ হলে ভালো হতো। ওর ব্যাগে বড় একটা শপিং ব্যাগ ছিল। শপিং ব্যাগের ভিতর থেকে 3 পিস বের করে রেখে ছেঁড়া টুকরোগুলো ব্যাগের ভিতর ভরে একপাশে রেখে দেয়। সোজা হয়ে দাঁড়াতে লাকির চাচাতো বোন বিভার গলার স্বর শোনা যায়। রুমের বাইরে দাঁড়িয়ে নিচু কণ্ঠে আইরিনকে ডাকছে ভাবি বলে। আইরিন ফোন হাতে নিয়ে রুম থেকে বের হয়। বিভা আইরিনের দিকে তাকিয়ে বলে, দাদি তোমাকে নিচে ডাকছে। চলো। বিভার সাথে নিচে নেমে আসে আইরিন। ড্রয়িং রুমে থাকা সকলেই আইরিনের দিকে তাকায়। নতুন বউ সাদা ধবধবে 3 পিস পরে আছে। মানুষজন দেখে মনে করবে বিয়ে তো হয়নি, স্বামী মারা গেছে, তাই এমন সাদা ধবধবে পোশাক পরে আছে। আইরিন নিচু স্বরে সবাইকে উদ্দেশ্য করে সালাম দেয়। সালামের জবাব দিয়ে আফসার তালুকদার আইরিনকে কাছে ডাকেন, গম্ভীর গলায় বলেন, নতুন বউ এরকম সাদা পোশাক পরে বসে আছো কেন? আইরিন মাথা নিচু করে বলে, রাতে ড্রেস চেঞ্জ করার সময় এগুলো সামনে পেয়েছিলাম, তাই এগুলোই পরেছি। শাড়ি পরনি কেন? আমি তো শাড়ি নিয়ে আসিনি, শুধু 3 পিস নিয়ে এসেছি। তোমার শাশুড়ি তোমাকে শাড়ি দেয়নি? আইরিন চুপ করে থাকে। আফসার তালুকদার গলা ছেড়ে বউকে ডাকেন। রান্নাঘর থেকে ছুটে আসেন ফারজানা তালুকদার। আফসার তালুকদার তার দিকে রাগি চোখে তাকিয়ে বলেন, তোমাকে কি বলেছিলাম আমি? আইরিনকে নতুন শাড়ি দুটো রাতে দিতে বলেছিলাম, দাওনি কেন? ফারজানা তালুকদার কিছু বলবে তার আগে আইরিন নিচু স্বরে বলে, ব্লাউজ পেটিকোট তো নেই, শুধু শাড়ি দিয়ে কি করব? আফসার তালুকদার বলার মতো কিছু পেলেন না। ফারজানা তালুকদারের দিকে তাকিয়ে বলেন, যাও রান্নাঘরে, আর ওর কাছ থেকে ব্লাউজ পেটিকোটের মাপ শোনো। ফারজানা তালুকদার আইরিনকে নিয়ে রান্নাঘরে আসেন। বাড়ির সবাই আইরিনের হাতের চা খাওয়ার জন্য বসে আছে, এখনো কেউ চা খায়নি। আজ নতুন বইয়ের হাতে চা খাবে সবাই। ফারজানা তালুকদার চা বানানোর সবকিছু বের করে দিয়ে বলে দেন কে কেমন মিষ্টি খায়, সাথে আইরিনের ব্লাউজ পেটিকোটের মাপ জেনে নেন। চা বানিয়ে কাপে ঢেলে ট্রেতে করে ড্রয়িং রুমে নিয়ে আসে আইরিন। টি টেবিলের উপর রেখে প্রথম কাপ শ্বশুরের দিকে এগিয়ে দেয়। আফসার তালুকদার দেখেও কাপ হাতে নেন না, ছোট ভাইয়ের সাথে কথা বলতে থাকেন। চা নিতে না দেখে আইরিন বলে, আপনার চা। আফসার তালুকদার তবুও চায়ের কাপ হাতে নেন না। কয়েকবার বলার পরেও যখন কাপ নেন না, তখন আইরিন আবার বলে, আব্বা আপনার চা। এবার আফসার তালুকদার চায়ের কাপ হাতে নেন। আইরিনের দিকে তাকিয়ে বলেন, এতক্ষণ এভাবে বলতে কি হয়েছিল? তুমি জানো না, কাউকে কিছু দেওয়ার সময় তাকে সম্বন্ধ করে দিতে হয়। সম্বন্ধ না করলে সে বুঝবে কিভাবে তুমি কাকে দিচ্ছ? প্রথমে তো মুখে কিছু না বলেই চায়ের কাপ বাড়িয়ে দিলে। এভাবে কাউকে কিছু দিলে তাকে অপমান করা হয়। ছোট বড় সবাই যখন একসাথেই থাকবে, তখন সবার বড় যে থাকবে তাকে আগে দেবে, তারপর আস্তে আস্তে ছোটদের দেবে। তোমার উচিত ছিল আগে মাকে দেওয়া। যেহেতু এখন বাবা নেই এখানে, বাবা থাকলে প্রথমে বাবাকে দেবে, তারপর অন্যদের। এখানে বাবা নেই বলে বেঁচে গেছো, নয়তো কত কথা শুনতে হতো তার শেষ নেই। আইরিন মনে মনে বলে, তবু তো কম শোনালেন না। তারপর মুখ ফুটে বলে, পরবর্তীতে আর এমন ভুল হবে না। এই যে আবার ভুল করলে, আব্বাকে রাখবে। মাফ করবেন আব্বা, ভুল হয়ে গেছে। পাশ থেকে রেশমা তালুকদার বলেন, বাকি কথা পরে বলবা, চাটা খাও, ঠান্ডা হয়ে গেল তো। আফসার তালুকদার আর কিছু না বলে চায়ের কাপে চুমুক দেন। দাদি শাশুড়িকে চা দিয়ে চাচা শ্বশুরকে দেয়। দেওয়ার সময় আব্বা ডেকেই দেয়। ছোট বড় সবাইকে চা দিয়ে দাঁড়িয়ে থাকে একপাশে। আফসার তালুকদার আইরিনের দিকে তাকিয়ে বলেন, তুমি তো ভালো চা বানাতে পারো দেখছি। আমি বাড়িতে থাকলে রোজ তুমি চা বানিয়ে দিবে আমাকে। আচ্ছা আব্বা। আফসার তালুকদার আরেকবার চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, লাকির জন্য কফি বানিয়ে নিয়ে যাও।
আর ওকে ঘুম থেকে ডেকে তুলে তৈরি হয়ে নিচে আসতে বলো। মাথা নিচু করে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আইরিন। মনে মনে আফসাক তালুকদারের 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতে থাকে। ওই অভদ্র লাকিকে ডাকার জন্য ওকেই পাঠাতে হবে কেন? আবার কিনা কফি বানিয়ে নিয়ে যেতে হবে, যত সব ঢং। রাগে শরীর রিডি করছে। রান্নাঘরে এসে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, মা কফির কৌটা। ওই যে ওইখানে। হাত দিয়ে দেখিয়ে দেন ফারজানা তালুকদার। পানি গরম হতে দিয়ে কফির কৌটা নিয়ে আসে। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আবারও বলে, মা আপনার ছেলে কি কফি খায়? চিনি দাও একটু কমিয়ে। কফি বানিয়ে কফির মগ হাতে লাকির রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে কফির মগ সেন্টার টেবিলের উপর রাখে। বড় লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। লাকির দিকে তাকিয়ে থাকে। উদাম গায়ে উপর হয়ে ঘুমাচ্ছে। উজ্জ্বল শ্যামবর্ণের পিঠ উন্মুক্ত। ইচ্ছে করছে গরম কফি পিঠের উপর ঢেলে দিতে। ওর রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে এখন নাক ডেকে ঘুমাচ্ছে। কত বড় শয়তান! কি বলে ডাকবে বুঝতে পারছে না। ঘুম থেকে তুলবে কিভাবে এটাকে? দূরে দাঁড়িয়ে থেকে কয়েকবার ডাকে, উঠছে না দেখে বিরক্ত হয়ে বলে, এই ঠোসা শুনছেন? আপনার বাবা আপনাকে ডাকে, তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। উঠছেন না কেন? লাকির মধ্যে কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে না আইরিনের কোনো কথা ওর কানে প্রবেশ করছে। শেষমেশ আইরিন না পেরে পানির জগ এক হাতে পানি নিয়ে লাকির গায়ে ছিটিয়ে দেয়। যেহেতু মুখ উল্টো দিকে ফিরিয়ে রয়েছে তাই মুখ দেখা যাচ্ছে না। তবুও নড়চড় না দেখে আবার পানি নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে। মুখে তো দিতেই পারে না, কিন্তু লাকির কানে ঢুকে যায়। লাফিয়ে শোয়া থেকে উঠে বসে লাকি। কানের পানি বের করার চেষ্টা করে বলে, সমস্যা কি তোমার? কানের মধ্যে পানি ঢুকিয়ে দিচ্ছ কেন এভাবে? কখন থেকে ডাকছি, শুনছেন না কেন? আপনাকে আপনার বাপ ডাকে। কফি খেয়ে তৈরি হয়ে নিচে যেতে বলেছে। আর 1 মিনিটও দাঁড়ায় না আইরিন। বেরিয়ে যেতে গিয়েও দরজার মাঝখানে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে বলে, টেবিলের উপর কফি আপনি। বলেই বেরিয়ে যায়। লাকি কানের পানি বের না করে কফির মগ হাতে নেয়। কফিকে বানিয়েছে ওর মা, কাজের বুয়া নাকি আইরিন? আইরিন যদি কফি বানিয়ে থাকে তাহলে কফিতে কিছু মেশায়নি তো? খাবে না করতে করতে কফির মগে চুমুক দেয়। মন্দ না, ভালোই হয়েছে খেতে। আজকের কফির স্বাদ নতুন। নিশ্চয়ই ওর ওই জাদ্রের বউ কফি বানিয়েছে। কফি খেয়ে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে নিচে নেমে আসে। বাপ চাচার সাথে বাড়ি থেকে বের হয় লাকি। বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখতে পায় ওর ছোট বোন আর বোনের বর্ষা ও শ্বশুরবাড়ির সবাই চলে এসেছে। সকলের সাথে কুশল বিনিময় করে বোন জামাইকে সাথে নিয়ে বাপ চাচার সাথে বাড়ি থেকে বের হয়। বোন জামাইয়ের আর বাড়ির ভেতর যাওয়ার সুযোগ হয় না। টাঙ্গাইল পার্কের বাজারে ভোরেই এই ছোট ভাইয়ের ছেলে আর লাকির ফ্রেন্ডদের পাঠানো হয়েছিল বড় বড় রুই মাছ সহ আরও কিছু মাছ কেনার জন্যে। ওরাও মাত্র ফিরে আসলো সব কিছু কিনে নিয়ে। ওদের ভেতরে পাঠিয়ে ওনারা রওনা দেন টাঙ্গাইল মার্কেটে যাওয়ার জন্য। 4 জন প্রথমে আসে জুয়েলারি শপে। 4 জনের সাথে 2 জন দেহরক্ষী এসেছে। এমপি সুরক্ষা নিশ্চিত করার জন্য এই 2 জন সবসময় ওনার সাথেই থাকে। রাজনীতি করেন তাই ওনার অনেক শত্রু আছে আশেপাশে। আরিনের জন্য স্বর্ণের চেন, হার, কানের দুল, আংটি আরও যা যা লাগে কিনে নেন। কসমেটিক্সের দোকানে এসে বিয়ের জন্য যা যা প্রয়োজন সব দিতে বলেন। স্কিন প্রোডাক্ট সব কিছুই ভালো ব্র্যান্ডের দিতে বলে দেন, ব্যবহার করলে যেন স্কিনের কোনো ক্ষতি না হয়। স্কিন প্রোডাক্টস ব্যবহার করে স্কিনের কিছু হলে স্টোর আর স্টোরের জায়গায় থাকবে না। জুতো, শাড়ি, রেডিমেড ব্লাউজ, পেটিকোট, বোরখা, হিজাব সব একেবারেই কিনে নেন। পরবর্তীতে এসবের জন্য যেন আর দৌড়াদৌড়ি করতে না হয়। সবকিছু কিনে নিয়ে আবার বাড়ির পথে রওনা হয় সবাই। আইরিন দুপুরে গোসল করে আবারও একটা সাদা 3 পিস পরেছে। রাতেও ইচ্ছে করে সাদা 3 পিস পরেছিল আর এখনও চুলে গামছা পেঁচিয়ে খাটের উপর বসে থাকে। রুমে এখন কেউ নেই। একটু পর ওকে সাজানোর জন্য মানুষ আসবে। নিচে ইতিমধ্যে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে। ওকে দেখতেও এসেছিল কয়েকজন। বাথরুমে ছিল তাই আবারও চলে গেছে। একটু পর রুমে আসে লাকি। লাকির পরনেও সাদা পাঞ্জাবি। লাকি খাটে বসে থাকা বইয়ের দিকে তাকিয়ে আবারও নিজের দিকে তাকায়। তারপর আবার বইয়ের দিকে তাকায়। হেঁটে এগিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড়িয়ে বলে, আমার সাথে ম্যাচিং করে জামা পরছো দেখছি। আইরিন চোখ তুলে তাকায়। লাকি যে আজকেও সাদা পাঞ্জাবি পরেছে জানতো না আইরিন। আইরিন তো তখন বাথরুমে ছিল যখন লাকি ড্রেস পরেছে। আইরিন রাগে দাঁতে দাঁত পিষে বলে, আমি মোটেও আপনার সাথে ম্যাচিং করে পড়িনি। আপনার মতো অভদ্র লোকের সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরার মতো রুচিটা আমার জীবনেও হবে না। লাকি বলে না কিছু। নিজের হাতে থাকা প্যাকেটটা আলমারির ভেতর রেখে দেয়। আলমারি বন্ধ করে আইরিনের সামনে এসে দাঁড়ায়। আইরিন কিছু বুঝে ওঠার আগে আইরিনের টিস্যু ওড়নাটা একটানে নিজের হাতে নিয়ে আসে। আইরিন রেগে ওড়নাটা থাবা দিয়ে নিবে, তার আগে লাকি ওড়নাটা নিজের গলায় পেঁচিয়ে নিতে নিতে বলে, ওড়নাটা সুন্দর, আমার পাঞ্জাবির সাথে মানাবে। নিয়ে গেলাম, পরে ফেরত দেবো। বলতে বলতেই রুম থেকে বেরিয়ে যায়। আইরিন দরজার দিকে তাকিয়ে নিজের দিকে তাকায়। গায়ে ওড়না নেই। চিৎকার করে বকা দিতে গিয়েও কন্ট্রোল করে নেয় নিজেকে। এখন বাড়ি ভর্তি মানুষজন রয়েছে। তালুকদার বংশের সুনাম করতে করতে নিজের ব্যাগ থেকে একটা লাল ওড়না বের করে গায়ে জড়িয়ে দরজা বন্ধ করে দেয়, যেন শয়তানটা এই রুমে আর না আসতে পারে। দাঁতে দাঁত পিষে বকাঝকা করে আদনান লাকিকে। ইচ্ছে করছে কাঁচা চিবিয়ে খেতে। কত বড় শয়তান!
ওর ওড়না নিয়ে চলে গেল। লাকি বাড়ির ভেতর থেকে বেরিয়ে উঠোনে রিসেপশনের জন্য সাজানো স্টেজের পাশে এসে একটা চেয়ারে বসে স্টেজ যেন সুন্দরভাবে সাজানো হয় সেটারই তদারকি করছে। একটা ছেলে দুটো স্প্রিটের বোতল হাতে লাকির পাশে এসে দাঁড়ায়। একটা বোতল লাকির হাতে দিয়ে অন্যটা চিপে খুলে নিজে খেতে শুরু করে। 2 ঢোক খাওয়ার পর চোখ যায় লাকির গলায় থাকা ওড়নার দিকে। ওড়নাটা ধরে বলে, লাকি ভাই, ওড়নাটা তো অনেক সুন্দর, দারুণ মানিয়েছে আপনাকে। কোথা থেকে কিনলেন? দেখতে তো মেয়েদের ওড়নার মতন লাগছে, কিন্তু সুন্দর আছে। ঝটকা দিয়ে ছেলেটার হাত সরিয়ে দেয় লাকি। ছেলেটার দিকে তাকিয়ে মৃদু ধমক দিয়ে বলে, হব বেটা, চবি না ওর না, দূরে সর। আর একবার ওর না চলে তোর খবর আছে। ছেলেটা হা করে তাকিয়ে রইল লাকির মুখের দিকে। সামান্য ওড়না ছুঁয়েছে বলে এমন করছে, আজীব তো। পার্লার থেকে একজন মেয়ে এসে আইরিনকে রিসেপশন পার্টির জন্য সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। মেহমানরা একটু পরপর আদনান লাকির রুমে এসে বউ দেখে যাচ্ছে আর প্রশংসা করছে। আইরিন রোবটের মতো বসে আছে খাটে। কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে, নয়তো চুপ করে বসে থাকে। বউ তো রেডি, কিন্তু বর এখনো রেডি হয়নি। সকাল থেকে সে দৌড়ের উপর আছে। আফসার তালুকদার ছেলেকে রুমে পাঠিয়ে দেন রেডি হওয়ার জন্যে। আদনান রুমে আসতে রুমে থাকা সকলে রুম থেকে বেরিয়ে যায়। একে একে রুম খালি হয়ে যাওয়ার পর আদনান আইরিনের সামনে দাঁড়ায়। আইরিন চোখ মুখ শক্ত করে খ্যাপাটে দৃষ্টিতে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। গলায় থাকা আইরিনের ওড়নাটা দলামোচড়া করে আইরিনের দিকে এগিয়ে আদনান বলে, এই যে তোমার ওর না, ধার নিয়েছিলাম, এখন ফেরত দিচ্ছি, ধরো নাও। আইরিন দাঁতে দাঁত পিষে বলে, ওরা ফ্যানের সাথে ঝুলিয়ে নিজেও ঝুলে যান। আইরিনের কথা শুনে কপাল ভ্রু কুচকে যায়। আদনানের মুখ তুলে ফ্যানের দিকে তাকায়। ওকে মরতে বলছে। ওড়নাটা লম্বা করে আইরিনের গলায় পেঁচিয়ে দেয় দ্রুত। তারপর আলমারির ভেতর থেকে দুটো শপিং ব্যাগ বের করে হাতে নেয়। আইরিন নিজের গলায় থেকে ওড়নাটা ছাড়িয়ে নিয়ে দলা পাকিয়ে ছুঁড়ে দেয় আদনানের গায়ে। কটমট করে বলে, দ্বিতীয়বার আমার ধারে কাছেও আসবেন না আপনি। তোমার ধারে কাছে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আমার কোনো জিনিস ছোবেন না আপনি। তোমার কোন জিনিস ছুঁয়েছি আমি? আমার ওড়না কেন নিয়েছিলেন আপনি? ওড়না এতক্ষণ ধরে নিজের জিরাফের মতো গলায় পেঁচিয়ে ঘুরে বেরিয়ে এখন বলছেন আমার কি ছুঁয়েছেন? আদনান নিজের গলায় হাত বুলায়। ওর গলা জিরাফের গলার মতন। সিরিয়াসলি আইরিনের দিকে তাকিয়ে বলে, ওড়নাটা আমার পছন্দ হয়েছিল তাই নিয়েছে, অন্য কিছু পছন্দ হলে সেটাও নেব। যা আমার তা তো আমারই, আর যা আমার পছন্দ হবে সেটা যেভাবে হোক আমি নিয়েই ছাড়ি, আপোষে অথবা চিনিয়ে। এ অবধি আমার যা যা পছন্দ হয়েছে সেসব আমি যে কোনো উপায় নিজের করে নিয়েছি, ভবিষ্যতেও নেব। কথাগুলো বলতে বলতে বাথরুমে ঢুকে যায় আদনান। আইরিন বাথরুমের দিকে তাকিয়ে বকাবকি করে বিড়বিড় করে, এক নম্বরে অসভ্য অভদ্র লোক, ক্ষমতার দাপটে কি না করে। দাদা ছিল এমপি, বাপ এমপি, চাচা গ্রামের চেয়ারম্যান, নিজেও ছাত্রলীগের সভাপতি ছিল। পুরো বংশ করে রাজনীতি। ক্ষমতার দাপটে গ্রামের মানুষকে দমিয়ে রাখে সবসময়। ওদের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ভাই বোন সবগুলো বেয়াদবিতে পিএইচডি করা। আইরিন তখন 16 বছর বয়সের। মামাতো বোনকে সাথে নিয়ে সন্ধ্যার আগে আগে গিয়েছিল পাড়ার দোকানে। দোকানে যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছিল আদনানের চাচাতো ভাই আরিফ তালুকদার। আরিফ তালুকদার আদনানের 4 বছরের ছোট। দোকান থেকে ফিরে আসার সময় আরিফ সিগারেটের ধোঁয়া আইরিনের মুখের উপর ছেড়ে দেয়। আইরিনের মামাতো বোন শেফা আইরিনকে টেনে নিয়ে চলে আসতে চাইলেও আইরিন শক্ত হয়ে দাঁড়ায়। এর আগেও এই বেয়াদবটা ওর মুখের উপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়েছিল। যখন স্কুলে যেত পেছন থেকে শীষ বাজিয়ে বাজে কথা বলতো ওকে নিয়ে। আইরিন অনেকবার সাবধান করেছিল আরিফকে, কিন্তু আরিফ তালুকদার ক্ষমতার দাপটে সবসময় সিনা টান টান করে একই কাজ করে গেছে। সেদিন আইরিন আরিফ তালুকদারের মুখোমুখি দাঁড়িয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলেছিল, আপনাকে এক কথা কতবার বলতে হয়? গায়ে গন্ডারে চামড়া লাগানো নাকি আপনার? আরিফ তালুকদার সিগারেটে টান দিয়ে পুনরায় ধোঁয়া ছেড়ে দেয় আইরিনের মুখের উপর। আইরিন 1 সেকেন্ডও সময় নষ্ট করে না। নিচু হয়ে নিজের পায়ে জুতা খুলে বাড়ি মেরেছিল আরিফের গালে। আরিফ আইরিনের হাত ধরে ফেলে, তারপর আইরিনের চুলগুলো মুঠো করে চেপে ধরে। তখনই ওই রাস্তা দিয়ে আইরিনের বড় মামাতো ভাই সাদমান বাড়িতে আসছিল। আরিফ আইরিনের চুল ধরে টানাটানি করছে দেখে দৌড়ে আসে। আরিফের হাত থেকে আইরিনকে ছাড়াতে ছাড়াতে চাচাতো বোন শেফাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এখানে। শেফা ঝটপট সব বলে দেয়। আইরিনকে ছাড়িয়ে নিয়ে আরিফকে ধরে মারে সাদমান। এমনিতেও আরিফের উপর অনেক রাগ জমে আছে। সাদমান আদনানের কয়েক মাসের বড়, লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের ছেলে, তাই ওর সাথে পেরে ওঠে না আরিফ। মেরে রাস্তার ধারে ফেলে রেখে 2 বোনকে নিয়ে বাড়িতে চলে আসে সাদমান। আরিফ তালুকদার তখন ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ঘণ্টাখানিক পর শেখ বাড়ির উঠানে উপস্থিত হয় তালুকদার বাড়ির ছোট বড় সবাই। আদনান 23 বছরের টকবকে তাগড়া যুবক, গায়ের রক্ত গরমের সাথে মেজাজটাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে ছাত্রলীগের সভাপতি। আফসার তালুকদার এমপি। আরিফের বাবা
আফতাব তালুকদার গ্রামের চেয়ারম্যান, সবাই রাজনৈতিক ক্ষমতাধর মানুষ। তালুকদার বাড়ির সবাই এসে চিল্লাচিল্লি শুরু করে দেয়। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে সবাই। আইরিনের নানা প্রাক্তন চেয়ারম্যান, আইরিনের মামাও চেয়ারম্যান ছিলেন। শেখ বাড়ির পুরুষরাও রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু কিছু ঝামেলার পর আইরিনের বড় মামাতো দুই ভাই অনেক ঝামেলা করে বাপ চাচাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছে। তাই এবার আর নির্বাচন করেননি আমজাদ শেখ। গ্রামের মানুষজন তাদের দেখেও যথেষ্ট সমীহ করে চলে। গ্রামে তাদের যথেষ্ট পাওয়ার আছে। আমজাদ শেখ তালুকদার বাড়ির সকলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? তোমরা এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আফতাব তালুকদার বলেন, তোমার গুন্ডা ছেলে মেয়েগুলো কোথায়? আমার ছেলেকে মেরে আহত করে ফেলেছে। কেমন অভদ্র অসভ্য গুন্ডা ছেলে মেয়েকে পালছো বাড়িতে? কোথায় তোমার ছেলে আর বোনের মেয়ে? ডাকো ওদের। আমজাদ শেখ কথার আগাগোড়া বুঝতে না পেরে বলেন, কি সব বলছো? কে কাকে মেরেছে? তোমার ছেলে সাদমান আর তোমার বোনের মেয়ে আইরিন আরিফকে মেরে ধরে রাস্তায় ফেলে রেখে এসেছিল। দেখো আমার ছেলেকে মেরে কি করেছে। আরিফকে টেনে সামনে দাঁড় করান আফতাব তালুকদার। আরিফের নাক মুখ ফুলে উঠেছে, রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। ভালোই মেরেছে। আদনান গর্জন করে বলে, সাদমান আর ওই শয়তান মেয়ে কোথায় লুকিয়ে আছে? ডাকছে না কেন ওদের? কত বড় সাহস আমার ভাইকে মেরেছে! হম্বিতম্বি এই শুনে ভেতর থেকে বেরিয়ে আসে আইরিন, সাথে সাদমান। সাদমান এতক্ষণ বাথরুমে ছিল, আইরিন ছিল নিজের রুমে। দুজনে এসে দাঁড়ায় সকলের সামনে। আদনান সাদমানকে দেখে গর্জন করে বলে, আরিফকে মেরেছিস কেন? মার খাওয়ার মতো কাজ করেছে তাই মেরেছি। এমন কাজ করলে আবার মারবো। তোর ভাই কেন আমার বোনের মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছেড়েছে? আমার বোনের চুল কেন ধরেছে তোর ভাই? নিজের ভাইকে আগে সামলা, তারপর অন্যের বিচার করতে আসিস। গ্রামের সবাই তোদের ভয় পেতে পারে, কিন্তু আমি না। সাদমানের কথা শুনে আদনানের মেজাজ তুঙ্গে। এক কথায় দুই কথায় বিরাট ঝামেলা বেঁধে যায়। তালুকদার আতিকুর রহমান বড় নাতিকে শান্ত করার চেষ্টা করেন। আরেকটু হলে মারামারি শুরু করে দেবে। ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের অনেকে চলে এসেছে শেখ বাড়ির উঠোনে। রাত 10টা নাগাদ সব ঝামেলা মিটিয়ে যে যার বাড়িতে ফিরে যায়। শেষ পর্যন্ত আরিফ তালুকদার আইনের কাছে মাপ চাইতে বাধ্য হয়, কারণ ভুলটা ওরই ছিল। পরের দিন সাদমান ফুটবল খেলে বাড়িতে ফিরছিল। সন্ধ্যার পর আরিফ ওর বন্ধুদের নিয়ে ফাঁকা রাস্তায় সাদমানের উপর হামলা করে। ব্যাট স্ট্যাম্প দিয়ে মেরে হাত পা পিঠের চামড়া ফাটিয়ে ফেলে। সাদমানকে সেদিন রাতেই টাঙ্গাইল হসপিটালে ভর্তি করানো হয়। এই ঘটনার জের ধরে অনেক বড় ঝামেলা সৃষ্টি হয়। সাদমান স্পষ্টভাবে দেখেছিল ওরা আরিফ আর ওর বন্ধুরা ছিল, কিন্তু আরিফ আর ওর বন্ধুরা বলে সেদিন ওরা ওখানে ছিল না। ওরা সাদমানকে মারেনি। আদনান সহ ওর পরিবারের সবাই যখন আরিফকে ভয় দেখিয়ে চাপ দেয় সত্যিই বলার জন্য, তখনও আরিফ মিথ্যা কথা বলে ও সাদমানকে মারেনি, আর না কে মেরেছে সেটা জানে। গ্রামে সালিশ বসে। দুই পরিবারের মানুষজনরা অন্যদের বিচার সালিশ করে। এখন ওদের বিচার সালিশ কে করবে? আশেপাশের অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে বাড়ির উঠানে। বাড়ির সামনের খালি মাঠে। সাদমান কিছুটা সুস্থ হয়েছে, হাঁটাচলা করতে পারে। সাদমান সকলের সামনে বারবার বলে সেদিন আরিফ আর ওর বন্ধুরাই ছিল। কে কে ছিল সকলের নামও স্পষ্ট করে বলে, কিন্তু আরিফ বারবার নিষেধ করে ওরা ছিল না। আরিফ আর ওর বন্ধুরাই যে মেরেছে সেটার প্রমাণ চায় তালুকদার আতিকুর রহমান। সাদমান প্রমাণ দিতে পারে না। আর আশেপাশে যেহেতু কেউ ছিল না, তাই কেউ দেখেওনি কারা মেরেছিল অত বাজেভাবে। শেষে বিচার সালিশ কিছুই হয় না। যে যার বাড়িতে ফিরে যাওয়ার জন্য বাড়ির দিকে আগায়। বাড়িতে আসার সময় কথায় কথায় আবার তর্কাতর্কি লেগে যায় আদনান, আরিফ, সাদমান আর ছোট ভাই সাদাফের সাথে। তর্কাতর্কির এক পর্যায়ে মারামারিও লেগে যায়। বড়রা কোনোভাবে ওদের চারজনকে থামানোর চেষ্টা করে। সাদমান এমনিতে এখনও অসুস্থ, বড় হলেও ওই বেশি মার খেয়ে আদনানের কাছে। চারজনকে টেনে হিচড়ে আলাদা করে রাখা হয়। মুখে মুখে তখনও তর্ক চলছে। আদনানের মুখ ফসকে বিশ্রী ভাষা বেরিয়ে আসে। সাদমানের বাবা মা আর বংশ তুলে পচা ভাষায় গালি দিয়ে ফেলেছে। এই ভাষা শুনে আমজাদ শেখের মেজাজ সপ্তম আসমানে। তিনি রেগে আদনানকে অনেক কথা শোনান। 3 আঙ্গুলের ছেলে হয়ে 4 আঙ্গুলের ভাষা ব্যবহার করে। ছাত্রলীগ নেতা বলে যা ইচ্ছে তাই বলবে নাকি ওকে কেউ ভয় পায়, যা বলবে সেটাই মেনে নিবে। আদনানের সাথে আমজাদ শেখের তর্কাতর্কি লেগে যায় আবার। আমজাদ শেখ বয়স্ক, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। উনি পয়েন্ট ধরে ধরে কথা বলেন। ওনার প্রত্যেকটা কথায় ছোট হয় আদনান, আর ওনার কথা শুনে আদনান নিজেকে সামলাতে পারে না, তেড়ে যায় ওনাকে মারার জন্য। কোনো রকমে ওকে থামিয়ে টেনে হিচড়ে বাড়িতে নিয়ে যায়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে আদনান। কি বলেছে কি করেছে কিছুই বুঝতে পারেনি। কি থেকে কি হয়ে গেল, কার ঝামেলা কার উপর গিয়ে পড়লো, কোথাকার জল কোথায় গড়ালো। পরের দিন অবশ্য আদনান শেখ বাড়িতে এসে আমজাদ শেখের কাছে নিজের করা কৃতকর্মের জন্য মাফ চেয়ে গিয়েছিল। ভুলটা ওরই ছিল, বুঝতে পেরেছিল, অনুতপ্ত হয়ে মাফ চেয়ে গিয়েছিল সেজন্য। সেদিনের পর থেকে দুই পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে কিছুটা স্বাভাবিক হলেও সেরকম কোনো উন্নতি হয়নি।
আইরিনের বিয়ে উপলক্ষে আমজাদ শেখ তালুকদার বাড়িতে এসে সবাইকে বিয়েতে যাওয়ার জন্য ইনভাইট করে ইনভাইটেশন কার্ড দিয়ে গিয়েছিলেন। বিয়ের দিন শুধু আদনান লাকি আর তালুকদার আতিকুর রহমান যায় শেখ বাড়িতে। সেদিনের পর থেকে তালুকদার বংশের নাম শুনতে পারে না আইরিন। মনের ভুলেও ওই বাড়ির দিকে চোখ তুলে তাকাতো না। বুঝতে শিকার পর থেকে তালুকদার বাড়ির মানুষজন পছন্দ করে না আইরিন। আইরিন বুঝতে শিকার পর থেকে দেখেছে তালুকদার বাড়ির ছেলেমেয়েরা ওদের দেখতে পারে না। বাড়ির আশেপাশে অন্য বাড়ির ছেলেমেয়েকে দেখলেই দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিত। তালুকদার বাড়ির ছেলে মেয়ে আশেপাশের কোনো ছেলে মেয়েদের সাথে মিশত না। শেখ বাড়ি আর তালুকদার বাড়ির বড়দের মধ্যে মিল থাকলেও ছিল না ছোটদের মধ্যে। ছোটদের সম্পর্ক ছিল আওয়ামী লীগ আর বিএনপির মতন, একে অপরের প্রতিপক্ষ ছিল সবসময়। স্কুলে বা যে কোনো খেলায় শেখ বাড়ি আর তালুকদার বাড়ির ছেলেরা বিপরীত দলে খেলতো। তাদের কখনোই এক দলে খেলতে দেখা যায়নি ছোট থেকেই। ছোটবেলায় আইরিনকে দেখলে আদনানও চোখ পাকিয়ে ভয় দেখাতো, জোরে জোরে ধমক দিত কোনো কারণ ছাড়াই। রাস্তাঘাটে দেখলেই টেপি বলে ডাকতো। নিজের সাথে বন্ধুদের নিয়ে আইরিনকে খাপাতো। আরও অনেক কিছু করতো যা বলে শেষ করা যাবে না। এইসব করে যেন আদনান মজা পেত। তখন পুকুরে গোসল করার সময় তো একবার আইরিনকে তুলে মাছ পুকুরে ছুঁড়ে ফেলেছিল আদনান। সেদিন শেখ বাড়ির কেউ ছিল না পুকুর ঘাটে। আইরিনের তখন 8 বছর বয়স, ভালোভাবে সাঁতার শেখেনি। সাঁতরে তীরে আসতে না পেরে হাবুডুবু খেয়ে পানি খেতে খেতে পেট ফুলিয়ে ফেলেছিল। আদনান যখন দেখেছে আইরিন ডুবে যাচ্ছে তখন নিজে গিয়ে তুলে নিয়ে আসে। এই বিষয়টা নিয়েও ঝামেলা হয়েছিল। আফসার তালুকদার সেদিন আদনানকে মেরেছিলেন। মেয়েটা ডুবে মরে গেলে কি হতো? এইসব কারণে ছোটবেলা থেকে তালুকদার বাড়ির কাউকেই পছন্দ করে না আইরিন। ভালোভাবে বুঝতে শিকার পর থেকে কোনোদিনও এই বাড়ির সামনে দিয়েও যাওয়া আসা করতো না। আর গতকাল কি থেকে কি হয়ে গেল? ওর মামারা কিভাবে এই অভদ্র আদনান লাকির সাথে ওর বিয়ে দিয়ে দিল? তারা কি ভুলে গেছে তালুকদার বাড়ির মানুষজন কেমন? এই আদনান লাকি কত বড় শয়তান সেসব কিভাবে ভুলে গেল? কিভাবে পারলো ওকে না জানিয়ে অসভ্য অভদ্র লোকের সাথে বিয়ে দিয়ে দিতে? আদনান লাকি ছোটবেলা থেকেই মারামারি আর গালাগালিতে এক্সপার্ট। যখন স্কুলে পড়তো কেউ কিছু বললেই ধুমধাম লাগিয়ে দিত কোনো কথা ছাড়াই। মুখের ভাষা তো মাশাল্লাহ বলার বাইরে, মুখ একবার খুললেই তো হলো। আদনানের ভয়ে ওর সাথে কেউ সেভাবে কথা বলতো না। এমপির ছেলে দাপটি আলাদা। এসএসসি পর্যন্ত বাড়িতে ছিল। এসএসসি রেজাল্ট বের হওয়ার পর ওকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। তখন যেন আশেপাশের প্রতিবেশীর ছেলেরা শান্তি পেয়েছিল। ছুটির সময় বাড়িতে এসেও ওর সাথে ঝামেলা লাগিয়ে বসতো। কত ছেলেকে যে মেরে টেরে নাক মুখ ফাটিয়ে দাঁত ফেলে দিয়েছে হিসেব নেই। বাড়ির সাথেই বাড়ি, ছোটবেলা থেকে এসব দেখে বড় হয়েছে। আইরিন সবচেয়ে বেশি অপছন্দ আর ঘৃণা করে সেদিন থেকে যেদিন ওর মামাকে মারার জন্য তেড়ে গিয়েছিল। সেদিনের পর থেকে আদনান লাকি নামের মানুষটাকে ভীষণ রকমের অপছন্দ করে আইরিন। সেই অভদ্র অসভ্য গুন্ডা টাইপের ছেলেটা যেন হঠাৎ করে ভালো ভদ্রসভ্য হয়ে গেছে। কয়েক বছর ধরে কারোর সাথে ঝামেলা করে না। আগে যাদের ধরে মেরেছে এখন তারাই ওর বন্ধু। এলাকার যুবক ছেলে পেলে এখন ওর পেছনে ঘুরঘুর করে সবসময়। এখন এই গ্রামের ভদ্রসভ্য ছেলেদের খাতায় প্রথম সারিতে আদনানের নাম আছে। গুরুজনদের সম্মান করে সমীহ করে চলে। ভুল করে কেউ খোঁচা দিয়ে কিছু বললেও ফুরুত করে রেগে যায় না। মারামারি গালাগালির ধারে কাছেও নেই। সকলের প্রশংসা কুড়োয়। এখন আশেপাশের মানুষজন বলে এমপি ছেলেটা মাটি হয়ে গেছে। এত শান্ত শিষ্ট নম্রভদ্র ছেলে এখন আর দেখা যায় না। অতীতের কথাগুলো স্মরণ করে রাগে বোম হয়ে গেছে আইরিন। ওর ইচ্ছে করে আদনানকে ধরে এক আছড়ে মেরে ফেলতে। অসভ্য অভদ্র ইতর লোক, রাজনীতি আর অহংকার এদের শিরায় শিরায়। দেখলেই ইচ্ছে করে খুন করতে। স্যুট প্যান্ট পরে বাথরুম থেকে বেরিয়ে আসে আদনান। ব্ল্যাক স্যুট প্যান্ট পরেছে, ভেতরে হোয়াইট শার্ট। সোজা এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। ঘাড় ঘুরিয়ে একবার তাকায় আইরিনের দিকে। আইরিন অন্যদিকে মুখ করে বসে আছে। আদনান ভেবেছিল মানুষজন এসে রুম ভর্তি করে রাখবে, তাই ড্রেস নিয়ে ঢুকেছিল বাথরুমে। এখন তো দেখছে আর কেউ আসেনি রুমে। চুলগুলো সেট করে গায়ে পারফিউম স্প্রে করে, বা হাতে ঘড়ি পড়তে পড়তে আবার ঘাড় ঘুরিয়ে তাকায়। সানগ্লাসটা শার্টের সামনে ঝুলিয়ে শু বের করে পড়ে নেয়। নিজে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। আদনান বেরিয়ে যেতেই আইরিন দরজার দিকে তাকে বিড়বিড় করে। ফোন হাতে নিয়ে মামার ফোনে কল করে। রিসিভ হতেই বলে, কখন আসবে তোমরা? এই তো বের হবো এখন। তাড়াতাড়ি এসো, সকালে তো এসেই চলে গেলে। আসছি মা, ধৈর্য ধরো। পারবো না ধৈর্য ধরতে, তাড়াতাড়ি এসো। এখান থেকে এখানে আসতে কি সারাদিন লাগে নাকি? গজগজ করতে করতে কল কেটে দেয় আইরিন। নিজের বাড়ি আর এই বাড়ি, দুই বাড়ি মানুষের উপরে রাগ হচ্ছে। রিসেপশন পার্টিতে অনেক মানুষজন এসেছে, আত্মীয় স্বজন, গ্রামের মানুষজন, আশেপাশের গ্রামের মেম্বার, চেয়ারম্যান, অন্যান্য আসনের এমপি। অল্প সময়ের মধ্যে বিরাট আয়োজন করেছে তালুকদার পরিবার। খাওয়া দাওয়া পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। আইরিন এখন ভীষণ ক্লান্ত। এই ভারী শাড়ি চেঞ্জ করে শুতে পারলেই বাঁচে। শরীর আর চলছে না। এখন আবার খিদে পেয়ে গেছে। খেয়েছিল সেই 3:30টার সময়। বর বউকে এখন শেখ বাড়িতে নিয়ে যাওয়া হবে। তালুকদার বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে শেখ বাড়ির দিকে আগায় সবাই।
আদনান লাকির হাতের মুঠোয় আইরিনের হাত। আইরিন বারবার ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। শেখ বাড়ির গেটে এসে দাঁড়ায় সবাই। আইরিনের বড় মামি আদনানকে দুধ মিষ্টি খাওয়ান, তারপর আইরিনকে খাওয়ান। আইরিন খেতে চায় না এই অসভ্য লোকের এঁটো দুধ মিষ্টি, কিন্তু সকলের জোরাজুরিতে খেতে হয়েছে। দুজনকে ভেতরে এনে সোফায় বসতে দেওয়া হয়। বরের সাথে বরের 7 জন বন্ধু এসেছে, তারা আজকে রাতে শেখ বাড়িতে থাকবে। সকলকে হালকা নাস্তা খাওয়ানোর তোড়জোড় শুরু হয়। আদনানকে রেখে সোফা থেকে ছেড়ে উঠে দাঁড়ায় আইরিন। বড় বড় কদমে নিজের রুমের দিকে এগিয়ে যেতে নেয়, তখন পেছন থেকে ডেকে ওঠেন ওর নানি। নানির ডাক শুনে দাঁড়ায়। নানি কাছে এসে বলেন, ওই বাড়ি থেকে যে বিয়ার শাড়ি দিছিল ওইটা কই? আইরিন দাঁতে দাঁত পিষে বলে, কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি। নানি অবাক হয়ে বলে, কেন? ওরা যদি ফেরত চায় তাহলে ফেরত দেওয়ন লাগবো না? ফেরত দেবো তো, ওদের আসতে বলো শুধু। শাড়ি ভাঁজ করে বলতে ওদের পেছন দিয়ে ভরে দেবো একেবারে। কথাগুলো বলে আর 1 মিনিটও দেরি করে না। আইরিন গটগট করে হেঁটে চলে যায়। সোফায় বসে থাকা আদনান সহ বন্ধুরাও আইরিনের কথাগুলো শুনেছে। আদনানের বন্ধুরা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, একেবারে পেছন দিয়ে ভরে দেবে। আইরিনের পেছন পেছন ওর রুমের দিকে এগিয়ে যান আইরিনের নানি কুলসুম বেগম। আদনানের ভার্সিটির এক বন্ধু মামুনুর রশিদ আদনানের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, লাকি সাবধানে থাকিস ভাই, তোর বউ যা ডেঞ্জারাস মেয়ে দেখছি, না জানি কবে কি করে দেয় তোর। তোদের বাড়িতে আসার পর থেকেই দেখছি তোর বউ তোর দিকে কিভাবে যেন তাকায়, মনে হয় চোখ দিয়েই কাঁচা চিবিয়ে খাবে। আদনান ঘাড় ঘুরিয়ে বন্ধুর দিকে তাকায়, তারপর নিজেও আস্তে আস্তে বলে, আমি কি জিনিস সেটা তো জানিস ভাই। আমাকে চিবিয়ে খাবে আর আমি বসে বসে দেখবো নাকি? আমিও আদনান লাকি, কোথায় কি করতে হবে সেটা খুব ভালো করেই জানি। আইরিনের নানা মোহাম্মদ জহিরুল শেখ আদনানদের সামনে এগিয়ে এসে বলেন, তোমরা সবাই আসো, নাস্তা করে নাও। সবাই উঠে দাঁড়ায়। সোফা ছেড়ে সকলেরই খিদে পেয়েছে। ডাইনিং টেবিলে সকলের জন্য নাস্তা বেড়ে রাখা হয়েছে। মাত্রই জহিরুল শেখের পেছন পেছন 8 জন ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে চেয়ার টেনে বসে। আদনান নানা শ্বশুরকে টেনে নিজের পাশের চেয়ারে বসায়। শালা সম্বন্ধীরা তো কেউ আসছেই না ওর ধারে কাছে। টেবিলে কয়েক রকমের তেলে ভাজা পিঠা, পুলি পিঠা, সেমাই, পায়েস, দই, মিষ্টি, ফলমূল সাজিয়ে রাখা হয়েছে। আমজাদ শেখ স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আইরিন কোথায়? নাবিলা বেগম বলেন, ওর রুমে গেছে বোধহয়। ওকেও ডেকে নিয়ে এসে খেতে দাও। নাবিলা বেগম ভাতিজির দিকে তাকিয়ে বলেন, আইরিনকে ডেকে নিয়ে আয় শেফা। শেফা আইরিনের রুমের দিকে এগিয়ে যায়। নাবিলা বেগম সকলকে খাওয়া শুরু করতে বলেন। আদনানের গ্রামের বন্ধু আবার আইরিনদের প্রতিবেশীর ছেলে সোলামান বলে, আইরিন আসুক, একসাথে খাওয়া শুরু করি। বউয়ের বাড়িতে এসে বউ রেখে আমরা খাবো, কেমন দেখায় না? সোলাইমানের সাথে কয়েকজন একমত হয়। আদনান কিছু বলছে না, বাম হাতে ফোন ধরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্ক্রল করছে এক মনে। একটু পর শেফা ফিরে এসে বলে, আপু তো শাড়ি পরিবর্তন করছে, এখন খাবে না, পরে খাবে। জহিরুল শেখ সকলকে খাওয়া শুরু করতে বলেন। আদনান ফোন রেখে হাত ধুয়ে সকলের সাথে খেতে শুরু করে। পিঠা খাওয়া শেষ করে সবাই সোফায় বসে। মিষ্টি খাবার সেভাবে কেউ খায়নি, আবার টেবিল সাজানো হচ্ছে খাবার দিয়ে। আদনানের সাথে শেখ বাড়ির সবাই কম বেশি কথা বললেও সাদমান আর সাদাফ আদনানের সামনে আসেনি এখনো, কোনো কথাও বলেনি। সাদমান এই বিয়েতে মোটেও রাজি ছিল না, বাপ দাদাকে বারবার নিষেধ করেছিল। আমজাদ শেখ নিজে গিয়ে আইরিনকে ডেকে আনেন। শাড়ি চেঞ্জ করে 3 পিস পরেছে আইরিন। মেকআপ তুলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। আদনান আইরিনের দিকে একবার তাকিয়ে আবারও ফোনের স্ক্রিনে চোখ ডুবায়। টেবিলে খাবার সব সাজিয়ে 8 জনকে আবারও খেতে ডাকা হয়। মামুন রশিদ বলে, মাত্রই তো দেখলাম, আবার এখনই? জহিরুল শেখ বলেন, তখন তো হালকা খাবার খেয়েছেন, এখন পেট ভরে খাবেন। না না, আমি তো আপনার নাতির বয়সী, আপনি করে না বলে তুমি করে বলুন। চলো সবাই এখন। সবাই আবার ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। আইরিন খেতে বসতে না চাইলে ওকে জোর করে আদনানের পাশের চেয়ারে বসানো হয়। শেফার বড় বোনের হাজবেন্ড রাকিবাদ জহিরুল শেখ সকলকে খাবার বেড়ে দেয়। বাড়ির মহিলারা খাবার গুছিয়ে দিয়ে সরে গেছে। কার কি লাগবে দুজনাই দেখে দেখে পাতে তুলে দিচ্ছে। আইরিনের রুমে আইরিন চলে গেছে খাওয়া শেষ করে। আদনান বন্ধুদের সাথে কথা বলছে। ওই অভদ্র অসভ্য লোক রুমে না আসলে আইরিন খুশি। এখন রাত 12:30 বাজে। এক গেস্ট রুমে 3 জন, আরেক রুমে 4 জনকে ঘুমোতে দেওয়া হয়। আদনানকে আইরিনের রুম দেখিয়ে দেয় রাকিব। আদনান আইরিনের রুমের দিকে এগিয়ে আসে, পা দিয়ে দরজা ঠেলা দিতেই খুলে যায়। রুমের ভেতরে প্রবেশ করে আশেপাশে আইরিনকে দেখতে পায় না, হয়তো এখনো রুমে আসেনি। ড্রেস চেঞ্জ করতে হবে। হাতের ঘড়ি, সানগ্লাস, ওয়ালেট আর ফোন ড্রেসিং টেবিলের উপর রাখে। তারপর স্যুট আর শার্ট খুলে আলনার উপর রাখে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে সুটকেসটা খুঁজে, যেটাতে আইরিনের জামা কাপড়ের পাশাপাশি ওর ড্রেসও আছে। আলমারির পাশে সুটকেসটা দেখতে পায়।
সুটকেসটা খুলে ট্রাউজার আর টি শার্ট বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে। বাথরুম থেকে বেরিয়ে প্যান্ট কাপড়ের আলনার উপর রাখে। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে খাটের দিকে আগাতে আগাতে গান গাইতে শুরু করে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিল রে, ও হো হো। আইরিন রুমে এসে আদনানের গাওয়া গানটা শুনতে পায়। দরজা লাগাতে লাগাতে বলে, ভেড়ার মতো গলা নিয়ে উল্টাপাল্টা গান গেয়ে এখন কান ঝালাপালা করবে চত্বসব আজাইরা। খাটের কাছে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে একদিকে কাত করে আইরিনের দিকে তাকায় আদনান। আবার ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, উল্টাপাল্টা গান গাই আর ঠিক গান গাই, কাউকে তো শুনতে বলিনি আমি। যা শুনতে ইচ্ছে না করে সে যেন কানের ভেতর তুলা গুজে রাখে, নয়তো আমার চোখের সামনে থেকে দূরে থাকে। আইরিন খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা আমার রুম, এই রুম থেকে কেউ বের হলে আপনি বের হবেন। আদনান ঘাড় কাত করে আবার তাকায়। আইরিন ওর দিকে তাকিয়ে আগের মতোই দাঁড়িয়ে আছে। আদনান কিছু বলতে চেয়েও বলল না। ওর এখন ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। আদনান খাটে উঠে শুবে, তার আগে আইরিন দ্রুত এসে খাটের উপর উঠে যায়। কোলবালিশটা মাঝখানে রেখে কাটকাট গলায় বলে, ভুলেও আজকে রাতে বালিশের এই পাশে আসবেন না, বলে দিলাম। আদনান খাটের দিকে তাকিয়ে থাকে। ওর জন্য খাটের 3 ভাগের 1 ভাগ জায়গা বরাদ্দ রেখেছে আইরিন। আইরিনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, এইটুকু জায়গার মধ্যে কিভাবে ঘুমাবো আমি? সেটা আমি কিভাবে বলবো? হাতির মতো শরীর বানাতে কে বলেছে? আদনান চোখ গরম করে রেগে তাকায় আইরিনের দিকে, তারপর বলে, কার হাতির মতো শরীর? টাকা খরচ করে জিমে গিয়ে কয়েক বছর কসরত করে এই বডি বানিয়েছে। হ্যাঁ, পড়াশোনা না করে জিমে গিয়ে বডি বানিয়েছেন আর রাজনীতি করেছেন, সেই সঙ্গে অন্যের ছেলেদের ধরে ধরে মেরেছেন, গুন্ডা একটা। একদম উল্টাপাল্টা কথা বলবে না। কাকে মেরেছি আমি? আর পড়াশোনা কি করেনি? 5-এ জিপিএ 5 পেয়েছে, 8-এ জিপিএ 5, 10-এ জিপিএ 5, এইচএসসিতেও জিপিএ 5 পেয়েছিলাম। ভার্সিটিতেও আমার ডিপার্টমেন্টের টপার ছিলাম আমি। টপার হয়ে দুনিয়া উল্টে দিয়েছেন একদম। পড়াশোনা শেষ করেছে সেই কোন যুগে, অথচ এখনো জবের নামগন্ধ নেই। ভ্রুকুচকে তাকিয়ে থাকে আদনান। এই মেয়েটা সবসময় এক লাইন বেশি বোঝে আর বলে। আদনান কোলবালিশটা সরিয়ে মাঝখানে রেখে খাটে উঠে শুয়ে পড়ে উপুর হয়ে, গম্ভীর স্বরে বলে, লাইট অফ করো, আর ভুলেও আমার গায়ে ছোঁয়া দেবে না। আইরিন লাইট অফ করে না, আর কিছু বলেও না। উল্টো ফিরে নিজেও শুয়ে পড়ে। ভোর রাতে ঘুম হালকা হয়ে আসে আইরিনের। বাম কাত হতেই চোখের সামনে আদনানের পিঠ দেখতে পায়। ধূসর রঙের একটা টি শার্ট গায়ে, কোলবালিশটা নেই মাঝখানে। ফট করে শোয়া থেকে উঠে বসে দেখে আদনান কোলবালিশ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বাম কাত হয়ে ঘুমিয়ে আছে। আইরিন সরে এসে খাটের অপর পাশ ঘেঁষে শুয়ে পড়ে। দুজনের মাঝখানে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে এখন। কয়েক মিনিট অতিবাহিত হতেই আইরিন গভীর ঘুমে তলিয়ে যায়। আবার সকালবেলা আইরিনের ঘুম ভাঙতেই দেখে গত সকালের মতোই আদনান আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রয়েছে ওকে। হাত পা কোনো কিছুই নাড়াতে পারছে না, 4 হাত পা দিয়ে সাপের মতো করে পেঁচিয়ে ধরেছে। আইরিন ছটফটিয়ে রাগী স্বরে বলে, এ অশুভ লোক, ছাড়ুন আমায়। আদনানের মধ্যে কোনো ভাবান্তর নেই, সে গভীর ঘুমে মগ্ন। আইরিন আবার নড়াচড়া করে বলে, ঘুমন্ত মানুষ এত শক্ত করে কিভাবে ধরে রাখতে পারে? এই অশুভ লোক, শুনছেন? ছাড়ুন আমায়, নয়তো লাথি দিয়ে খাট থেকে ফেলে দেবো। পিটপিট করে চোখ মেলে তাকায় আদনান। দেখে আইরিন আগুন চোখে ওর মুখের দিকে তাকিয়ে আছে। মুখ তুলে দ্রুত আইরিনকে ছেড়ে দিয়ে দূরে সরে যায় এক ঝটকায়। আইরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে রাগী স্বরে বলে, তুমি আবারও আজকে আমার ঘুমের সুযোগ নিয়ে আমার বুকের ভেতর ঢুকে ঘুমাচ্ছ? বজ্জাত মেয়ে, লজ্জা করে না একটা ছেলের ঘুমের সুযোগ নিয়ে তার বুকে ঘুমাতে? বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় আইরিন কি বলবে, মুখের ভাষায় হারিয়ে গেছে। বিস্ময়ে বিমূঢ় হয়েই খাট থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। ট্যাপ অন করে হাতে পানি নিয়ে চোখে মুখে আর মাথায় দেয়। রাগে মাথা গরম হয়ে ভাপ উঠছে এখন। আদনান আইরিনের বালিশটা তুলে নিজের মাথার উপর দিয়ে চেপে ধরে ঘুমিয়ে যায়। আবার লাইটের আলোর জন্য সারা রাত ধরে একটু ভালোভাবে ঘুমাতে পারেনি। একটু পরপর ঘুম ভেঙে গেছে। জেদ ধরে নিজে উঠে লাইট অফ করেনি। সকালে খাবার খেয়ে আদনান ওর বন্ধুদের নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। এখন প্রায় দুপুর হয়ে এসেছে, গোসল করতে হবে সকলেরই। ড্রয়িং রুমে আসতে দেখে আমজাদ শেখ ফোনে কার সাথে যেন সেই রকম রেগে কথা বলছেন। সবাই দাঁড়িয়ে যায় সোফার কাছে এসে। ড্রয়িং রুমে আমজাদ শেখ, আজাদ শেখ, জহিরুল শেখ, আইরিনের বোনের জামাই, মামি আর কয়েকজন নিকটাত্মীয়। শুধু আইরিন, মামাতো 3 ভাই, মামাতো 2 বোন আর কুলসুম বেগম নেই। কেউ সোফায় বসে আছে, কেউ আবার দাঁড়িয়ে আছে। দুপুরে রান্না করছিলেন আইরিনের মামিরা। রাগারাগি শুনে ড্রয়িং রুমে চলে এসেছিলেন। ফোন স্পিকারে দেওয়া রয়েছে। আশেপাশের সব কথা এপাশ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। ফোনের অপর পাশ থেকে আদনান রকির বাবা লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলেন, আমার কথাগুলো আগে শুনুন আপনি, আগেই এত রেগে যাচ্ছেন কেন? আমজাদ শেখ আগের চেয়েও রেগে বলেন, কি বলবেন আপনি? হ্যাঁ,
কি বলবেন? কল করেছেন কেন আজকে? বউ সাজানোর জন্য যা যা দিয়েছিলেন সেসব ফেরত নেবেন? এসে নিয়ে যান সবকিছু। সেসব ফেরত নেওয়ার জন্য কল করিনি। বিয়ের দিন আমরা অনেক বড় একটা বিপদের মুখে পড়ে গিয়েছিলাম। সেই দিন রাতে ফোনে আপনাদের যা যা বলেছিলাম সেসব মিথ্যে ছিল। ওই কথাগুলো আমি বলতে চাইনি, আমাকে দিয়ে জোর করে বলানো হয়েছিল। মানে কি বলতে চাইছেন আপনি? আমরা দুপুরের আগেই রওনা দিয়েছিলাম বউ তুলে আনার জন্য। ঢাকা ছেড়ে যাওয়ার পরেই বরের গাড়ি আর বরের গাড়িতে থাকা আমরা কিডন্যাপ হয়ে যাই। এমন কথা শুনে সকলের রিয়াকশন পরিবর্তন হয়ে যায়। আমজাদ শেখ বলেন, কিডন্যাপ হয়েছিলেন মানে? মানে আমাদের কিডন্যাপ করা হয়েছিল। কে করেছিল? আর ছাড়াই বা পেলেন কিভাবে? আমাদের তো পার্সোনাল গাড়ি নেই, গাড়ি ভাড়া করেছিলাম। গাড়ির ড্রাইভার আমাদের ভুল রাস্তায় নিয়ে যায়। ওই রাস্তা দিয়ে কেন নিয়ে যাচ্ছে জানতে চাইলে বলেছিল ওই রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। আমরা তো মাত্র দুবার গিয়েছিলাম টাঙ্গাইল, কোন কোন রাস্তা দিয়ে যাওয়া যায় সেটাও জানা নেই। ঘুরিয়ে ফিরিয়ে উল্টাপাল্টা বলে একটা ফাঁকা জায়গায় নিয়ে গাড়ি দাঁড় করায়। রাস্তা যেহেতু চিনি না তাই বেশি প্রশ্নও করিনি, ভেবেছি সময় মতো গন্তব্যে পৌঁছতে পারলেই হলো। আমাদের পেছনের 5টা গাড়ি ছিল। পেছনের গাড়িগুলো থেকে যখন সবাই বেরিয়ে আসে তখন দেখি ওরা একজনও আমাদের আপন কেউ না, ওরা অপরিচিত মানুষ ছিল। ওরা প্রায় 25 থেকে 30 জন ছিল, সকলের মুখ ঢাকা ছিল। আমাদের গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে বন্দুক দেখিয়ে আমাদের সকলের কাছ থেকে ফোন কেড়ে নেয়। আমরা প্রথমে ভেবেছিলাম টাকা পয়সা বা বিয়ের গহনা ছিনতাই করার জন্য এমন করছে, কিন্তু পরে বলে যে রকি যেন এই বিয়ে না করে, যদি এই বিয়ে করে তাহলে রকিকে মেরে ফেলবে। কেন বিয়ে করতে পারবে না জানতে চাইলে কিচ্ছু বলে না, শুধু একটা কথাই বারবার বলে যে ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। রাত 12টা পর্যন্ত আমাদের গান পয়েন্ট করে রেখেছিল। বাকি গাড়িগুলো টাঙ্গাইল বাইপাস পর্যন্ত চলে গিয়েছিল। কল করিয়ে ওদের ব্যাগ আনিয়েছে আমাকে দিয়েই। আপনারা যখন বারবার কল করছিলেন তখন আমার ফোন ওদের কাছেই ছিল। বারবার কল করার পর ওরা আমাকে শিখিয়ে দেয় কি কি বলতে হবে। ঠিকঠাক মতো বলতে না পারলেই রকির মাথায় শ্যুট করে দেবে। আমার একটা মাত্র ছেলে, ভয়ে ওরা যা যা বলেছিল সবই বলেছিলাম। আমার ছেলে কোনো বিয়ে টিয়ে করেনি, ওরা কোনো বাচ্চা কাচ্চা নেই। ওরা এমন ভয় দেখিয়েছিল যে ভয়ে ওই 2 দিন আমরা আপনাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করিনি। বুঝতেই পারছেন, একটা মাত্র ছেলে আমার। রকি আপনাদের মেয়েকে বিয়ে করার জন্য এখনও পাগলামি করছে, তাই বাধ্য হয়ে আজকে কল করেছি। সব কথা শুনে শেখ বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে। পুরো সিনেমার মতো কাহিনী দেখা যাচ্ছে। আমজাদ শেখ গম্ভীর স্বরে বলেন, আমাদের মেয়ের বিয়ে হয়ে গেছে। ওপাশ থেকে রকির গলার স্বর শোনা যায়। এমন কথা শুনে হতভম্ব সবাই মুখ তুলে আদনানের দিকে তাকায়। আদনান স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়েছে, ওর চোখ নিজের ফোনের স্ক্রিনে। তখন থেকে টাইপিং করে চলেছে এক মনে। কারো কোনো কথা ওর কানে ঢুকছে কিনা কে জানে। এতগুলো মানুষ জোর দিকে তাকিয়েছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রকির বাবা বলেন, রকি গতকাল থেকে পাগলামি করেই চলেছে, ওই আইরিনকেই বিয়ে করবে, নয়তো নাকি জীবনেও আর বিয়ে করবে না। কেউ একজন বা একের অধিক মানুষ ষড়যন্ত্র করে এই বিয়ে আটকে দিয়েছিল। কেউ চায়নি আইরিন আর রকির বিয়ে হোক, তাই তো এমন কিছু হয়েছে। ভয়ে আমরা পুলিশের সাহায্যও নিতে পারছি না। ওরা কারা ছিল সেটা তো জানি না, কোনো দিন যদি কোনো ক্ষতি করে দেয়। মামুন রশিদ আমজাদ শেখের পাশে দাঁড়িয়ে ফোনের দিকে ঝুঁকে পড়ে বলে, এমন তো নয় আপনার ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করেছিল, কিন্তু এখন তাকে রেখে আইরিনকে বিয়ে করতে চেয়েছিল, তাই সেই মেয়ে এভাবে আপনাদের কিডন্যাপ করে বিয়ে আটকে দিয়েছে। এরকম কিন্তু অহরহ ঘটছে। আপনার ছেলেকে ভালোভাবে জিজ্ঞেস করুন কোন মেয়েকে চেটেপুটে খেয়ে ছেড়ে দিয়েছে। ফোনের অপর পাশ থেকে চেতে ওঠে রকি। ওর চেঁচানো স্বর শুনে কলকাটে দেন আমজাদ শেখ। মামুন রশিদের বলা কথাগুলো ফেলে দেওয়ার নয়। মামুনের কথাগুলো শোনার পর সকলের কথাই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। আমজাদ শেখের ফোন টানা রিং হয়ে কেটে যাচ্ছে। বিরক্ত হয়ে আবার রিসিভ করেন। ওপাশ থেকে রকির বাবার গলার স্বর ভেসে আসে। আমজাদ শেখ তাকে থামিয়ে দিয়ে বলেন, আমাদের বা আমাদের মেয়ের এমন কোনো শত্রু নেই
যে এরকম কিছু করতে পারে। এই বিয়ে যে আটকেছে সে আপনাদেরই কোনো শত্রু হবে। রকি ছোটবেলার থেকেই পড়াশোনায় বিজি ছিল। ভালো একটা কেরিয়ার, ব্রাইট ফিউচার করার জন্য সব সময় অপ্রাণ চেষ্টা করে গেছে। কোনো দিন প্রেম করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখতো না। মামুনুর রশিদ বলে, এমনও তো হতে পারে কোনো মেয়ে আপনাদের ছেলেকে ভালোবাসে কিন্তু আপনার ছেলে জানে না। সেই মেয়েও তো এমন কিছু করতে পারে। যেহেতু আপনার ছেলের ভালোর ক্যারিয়ার, ব্রাইট ফিউচার আছে, সেই ক্ষেত্রে এমনটা হওয়ার চান্স অনেক বেশি। এমনটা হতে পারে, কিন্তু কে এমন করলো? রকি তো কাউকে ভালোবাসে না। আইরিনকে বিয়ে করার জন্য এখনো পাগলামি করছে। আইরিনের বিয়ে হয়ে গেছে, তাই ওর আশা বাদ দিয়ে ছেলের জন্য অন্য পাত্রী দেখুন। ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের সকলের পক্ষ হতে। কথা শেষ করে মামুন নিজেই কল কেটে দেয়। মামুন সকলের দিকে তাকিয়ে বলে, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি। মামুন গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। ওর পেছনে পেছনে বাকি সবাই। আদনান ফোনটা চাপতে চাপতে রুমের দিকে এগিয়ে যায়। সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিকে তাকাতাকি করছে। জহিরুল শেখ বলেন, কি এক কাণ্ড! নাটক সিনেমায় তো মনে হয় এমন কিছুই হয় না। আদনান রুমে এসে দেখে আইরিন রুমে নেই। ফোন রেখে শার্ট খুলে টাওয়েল আর ট্রাউজার নিয়ে বাথরুমে প্রবেশ করে। 10 মিনিট পর বাথরুম থেকে বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে নিচু গলায় গান গাইতে শুরু করে। গুমনামি ইচ্ছের মতো ভাসালি ভালো না কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ অবিরত। বাকিটুকু গাওয়ার আগেই আইরিনের গলার স্বর ভেসে আসে। মুখের উপর থেকে টাওয়েল সরিয়ে দরজার দিকে তাকায়। আইরিন দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। আদনান আইরিনের দিক থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকায়। তারপর টাওয়েল দিয়ে দ্রুত শরীর ঢেকে নিয়ে বলে, নির্লজ্জ মেয়ে একটা। লজ্জা করে না এভাবে একটা ছেলের দিকে নজর দিতে? দেখে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাচ্ছ। জীবনে কি এত হ্যান্ডসাম ছেলে চোখে দেখো নাই নাকি? দেখবেই বা কিভাবে? এই পুরো টাঙ্গেলে আদনান লাকি অনলি ওয়ান পিসই তো আছে। আইরিন মুখ বাঁকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।